এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, কবি, লেখক, সংগঠক, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আমরা জানি যে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা নানা ক্ষেত্রে একটা সংস্কার করবার তাদের যে প্রয়াস, সেই প্রয়াসে আমরা অনেক আশান্বিত, আবার অনেক সময় আমরা একটু হতাশ হচ্ছি, কারণ সব ক্ষেত্রে সংস্কার সুষ্ঠুভাবে হচ্ছে বলে আমরা মনে করছি না। আমাদের নারী এবং শিশুরাও নির্যাতনের হার কিন্তু বেড়ে গেছে সাম্প্রতিককালে। তো এইগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপর্যাপ্ততা বলবো, সেই সব কারণে এগুলো হচ্ছে। তো এইসব ক্ষেত্রে করণীয় কি বলে আপনি মনে করেন? প্রথমত হচ্ছে যে আমরা নারী শিশুদের নিয়ে যেহেতু কাজ করি, এবং সবগুলো আপনি জানেন যে সুবিধাবঞ্চিত শিশুদের যে জনগোষ্ঠী বা নারীদের যে জনগোষ্ঠী আছে, আমাদের অপ্রাপ্তির জায়গা যেটা বা চাওয়ার জায়গা যেটা, যে এতগুলো কমিশন হলো, সব থেকে ইম্পর্টেন্ট যে কমিশনটা হওয়া উচিত ছিল, হুইচ ইজ ভেরি লিঙ্কড উইথ দ্য রিফর্মেশন। হ্যাঁ, যদি আপনি সংস্কার চান, তাহলে শিক্ষার সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো সংস্কার আসবে না। কারণ পৃথিবীর দেশে যতগুলো আমরা অভ্যুত্থান দেখেছি, বিপ্লব দেখেছি, তারপরে দেশের ভিতরে একটা অরাজকতা হয়, তখন কিন্তু রিফর্মেশনের প্রশ্নটা জাগে। সেই রিফর্মেশনের জায়গায় যদি আমাদেরকে কাজ করতে হয়, সবার আগে শিক্ষা কমিশন হওয়া উচিত ছিল আমাদের 1 নম্বর এজেন্ডা। আজ পর্যন্ত শিক্ষা কমিশন নিয়ে কোনো কথা হচ্ছে না। আমাদের কিছু লেখক আছেন যারা পেপারে পত্রিকায় লিখছেন, কিন্তু ওই লেখা দিয়ে আমাদের পাঠ্য বইয়ের যে পরিবর্তন হওয়া দরকার, ইতিহাসের যে পরিবর্তন হওয়া দরকার, সবার হাতে হাতে যে বই আসা দরকার, এবং আমার প্রায় 60-65% শিশুদের লেখাপড়ার কোনো সুযোগই নাই। আমরা যাদের নিয়ে কাজ করি তারা 80% শিশুদের কোনো লেখাপড়ার কোনো পরিবেশ পাচ্ছে না। সো আমরা যখন ইনক্লুসিভিটির কথা বলছি, যখন বৈষম্যহীন অবস্থার কথা বলছি, তখন যদি সেই কথা বলে আমি আবার বৈষম্য বাড়াচ্ছি, তাহলে এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। তখন কি হলো, যে আমরা যে কারণে অভ্যুত্থান হলো, যে কারণে বিপ্লব হলো, যে রক্তের উপর দিয়ে শিশুদের, জনতার, ছাত্র জনতার সবার রক্তের উপর দিয়ে আমরা যে হেঁটে বেড়াচ্ছি, কথা বলছি, ভাবছি ভবিষ্যৎ ভাবনার কথা, কিন্তু এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার ছায়াটা যতটুকু পড়ে যাচ্ছে, সেই জায়গাটার আমার চিত্রটা দেখতে হবে। আমরা দেখছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জীবন আসলে অতিষ্ঠ হয়ে গেছে, এটা একটা বড় ব্যাপার। শিক্ষার ব্যাপারে সবাই, বিশেষ করে আমি বলবো যে নতুন বছর ছেলেমেয়েরা স্কুলে যাবে, প্যারেন্টসরা সবার কিন্তু খুব মন খারাপ, যারা বই পায়নি তাদের নতুন বই সবাই চায়, যেহেতু আগে একটা প্র্যাকটিস ছিল। সো হোয়াই ইট ওয়াজ নট গিভেন হাই প্রায়োরিটি? এটাকে তো 1 নম্বর প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, সেটা আমাদেরও দাবি। এটা গেল। আর একটা হলো, আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, আমরা জানি যে আমাদের পুলিশ, আমাদের আর্মি, যারা যে দায়িত্ব যাদের পালন করার কথা ছিল, যে কোনো কারণেই হোক, আমরা আসলে আমাদের জননিরাপত্তার জায়গাটা আসলে একটা অস্থিরতার ভিতরে ভুগছি। এবং সেটাই শুধু না, আপনি সাইবার ক্রাইম যদি বলেন 59%, 60% ধরা যায়, সাইবার ক্রাইমে কিন্তু মেয়েরা শিকার। তো সাইবার ক্রাইমে আমাদের মেয়েরা শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে আমাদের ছেলেমেয়েরা, আমাদের যে যতগুলো নির্যাতন হচ্ছে তার শিকার হচ্ছে আমাদের নারী এবং আমাদের শিশুরা, বিশেষ করে মেয়ে শিশুরা। তো এই সব জায়গায় যে বিচারিক প্রক্রিয়াটা আমরা শুরু করব, এই বিচারিক প্রক্রিয়া শুরু করার মতো অবস্থা বাংলাদেশে এখনো তৈরি হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনের মূল যে কথাটা ছিল, এসেন্স যেটা ছিল, যে আমরা সবাই বাংলাদেশে একটা এমন ফিয়ারলেস লাইফ লিড করব, যে কারণে সমস্ত বাংলাদেশ ঘর থেকে ছেলে মেয়ে, মা বাবা সবাই বেরিয়ে এসেছিল রাস্তায়। তো সেই যে আকাঙ্ক্ষা, সেই যে চাহিদা, সেই যে স্বপ্ন পূরণের প্রত্যাশা, সেটা আমাদের পূরণ হয়নি। বাট পূরণ 5 মাসে হবে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু 5 মাসে আমি তো একটা ইন্ডিকেশন পাবো যে আপনি কি করবেন, কি করতে যাচ্ছেন, 5 মাসে কি করবেন, 10 মাসে কি করবেন, 15 মাসে কি করবেন। আমার মনে হয় এই কথাটা খুব ট্রান্সপারেন্টলি, ওপেনলি বলা উচিত ছিল এবং করা যেত। আপনি একজন লেখক, আপনার এবার বইমেলায় কি বই বেরোচ্ছে? আমার এবার বইমেলায় অবশ্য 2টো বই বেরোচ্ছে। একটা কবিতার বই তপবন, যেখানে মোস্টলি লেখা আছে আমাদের জুলাই বিপ্লবের ম্যাক্সিমাম কবিতাগুলোই আছে। আর একটা আছে, আপনি জানেন যে নারী অধিকার বিষয়ে আমার বেশিরভাগ প্রভাবিত করে। তো এবারে আমি যেটা করছি, যে আমাদের মেয়েদের যে অ্যাবর্শন হয়ে যায়, হ্যাঁ, অনেকগুলো কারণে অ্যাবর্শন হয়ে যায়। অনেক সময় দেখা যায় শ্বশুর শাশুড়িরা পুরুষ ডাক্তারের কাছে যেতে দেয় না,
তো এই ধরনের একটা উপন্যাস আমি যেটা বেরোচ্ছে যে একটা অতৃপ্ত আত্মার গল্প। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এটিএনের দর্শকদের অনেক ধন্যবাদ। শুধু আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ছন্দা চক্রবর্তী। কথা বলছি তার সঙ্গে। ছন্দা, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভীষণ ভালো আছি। নজরুল সঙ্গীত শিল্পী এবং সাধারণ মানুষ যারা নজরুল প্রেমী, তাদের একটা দাবি ছিল যে নজরুলের নাম জাতীয় কবি হিসাবে গেজেটে অন্তর্ভুক্ত হোক। অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার এই দাবিটি পূর্ণ করলো। এখন একজন নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে আপনার প্রতিক্রিয়া কি? এটা তো আসলে আমরা যারা নজরুল চর্চা করি, সেটা যে যে সেক্টরই হোক, সবারই প্রাণের দাবি ছিল যে কাজী নজরুল ইসলামকে মুখে মুখে আমরা বলছি জাতীয় কবি, কিন্তু আসলে যে কোনো জিনিসই তো কাগজে কলমে ছাড়া এটার মানে গ্রহণযোগ্যতাটা কম হয়। তো সেই জায়গা থেকে সেই দাবিটা পূরণ হয়েছে, এটা আমাদের সবার জন্য ভীষণই আনন্দের, আমার জন্য তো বটেই। আপনাকে নজরুলের কোন গানগুলো বেশি প্রাণিত করে? প্রেম বিরহ। একটা প্রেমের গান শুনি, 4টা লাইন। হ্যাঁ, প্রেমের গান। এটা একদিকে মনে হয় যে এটা প্রেমের গান, কিন্তু আরেকটা মানে গানের কথাগুলো খেয়াল করলে বোঝা যাবে যে তিনি পরম সুন্দরের কথাই বলেছেন। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মন অপরাধ, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মন অপরাধ, চেয়ে দেখি ফোটে যাবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল, মেঘেরি ঝুড়ে চাতকিনি মেঘ করে না তো প্রতিবাদ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মন অপরাধ। অসাধারণ এই গানগুলো আমাদের অনুভূতির, আমাদের ইন্দ্রিয়ের তন্ত্রীগুলোকে এত শার্প করে দেয় যে আমরা অসীম এক জায়গায় চলে যাই। কাজী নজরুল ইসলামের গান গাইতে গেলে বা তাকে চর্চা করতে গেলে আসলে সাধনার একটু প্রয়োজন আছে। এত বেশি অস্থিরতার মানে মাঝ দিয়ে আমরা যাচ্ছি বা মধ্য দিয়ে যাচ্ছি, যে সেই যে একটু সময় বের করে তাকে সাধনা করা, তার সৃষ্টির সাথে থাকা, এবং তার যে নতুন যে সৃষ্টিগুলো বের হয়ে আসছে, যে সুন্দর সুন্দর গান বের হয়ে আসছে, আমি যেহেতু গান নিয়ে কাজ করি, এই গানগুলো এখন কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা স্বরলিপি আকারে পাওয়া যাচ্ছে, রেকর্ডে পাওয়া যাচ্ছে। একটু কষ্ট করে, ওই যে বললাম, একটু সাধনা করে যদি এই গানগুলোকে একটু গুছিয়ে করা যায়, অসাধারণ অসাধারণ কিছু গান। এবং নজরুলের গানের সুরের যে বৈচিত্র্য, যে ভেরিয়েশন, এটা তো অসাধারণ। একদম। তো নজরুলের আরেকটি অন্য ধরনের গান আপনার কণ্ঠে কয়েকটা লাইন শুনি। যেমন কাজী নজরুল ইসলামের মানে একটা বিশাল জায়গা জুড়ে আছে তার রাগাশ্রয়ী গান। হ্যাঁ, এবং সে লুপ্ত রাগ নিয়ে কাজ করেছেন, যে রাগ রাগিনীগুলো হারিয়ে গেছেন সেরকম যেমন করেছেন, নতুন রাগ সৃষ্টি করেছেন। আবার দক্ষিণ ভারতীয় কিছু রাগ যেগুলো মানে ভীষণ সুন্দর রাগ, কিন্তু দেখা যাচ্ছে যে ওগুলো একটু কম গাওয়া হচ্ছে, সেগুলো নিয়ে উনি কাজ করেছেন। তো সেই রকম একটি সামন্ত কল্যাণ রাগ একটু করে গাইছি। সন্ধ্যা গোধূলি লগনে কে রাঙিয়া উঠিলে কারে দেখে, রাঙিয়া উঠিলে কারে দেখে, সন্ধ্যা গোধূলি লগনে কে
গলাটি খুব মিষ্টি ছন্দা। তো আপনি এই নজরুলকে যে ভালোবাসেন, গান ভালোবাসেন, আপনার ভালোবাসার রংটা কি? আমার ভালোবাসার রং কাজী নজরুল ইসলাম। বাহ, অসাধারণ, দুর্দান্ত। তো আপনার একদম শেষে ওই ভালোবাসার গানের কয়েকটা লাইন শুনতে শুনতে শেষ করি। আচ্ছা। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কি চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান। বাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ। অনেক ধন্যবাদ ছন্দা চক্রবর্তী। আপনি ভালো থাকবেন অনেক দিন পর্যন্ত, যতদিন আপনি থাকবেন নজরুলের গানের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং এটিএন বাংলার সকল দর্শকদের জানাচ্ছি ধন্যবাদ, এবং কাজী নজরুল ইসলামের সৃষ্টির সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী পিওনা আফরোজ। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি পিওনা? জি, ভালো আছি স্টাইল ভাইয়া। আপনি শুধু আবৃত্তি শিল্পী না, আপনি একজন লেখক, কবি। আপনার আবৃত্তি চর্চার সম্পর্কে যদি বলেন যে আপনি কবিতা আবৃত্তি করতে কেন ভালোবাসেন? হৃদয়ের টানে। হৃদয়ের টানে। কার কবিতা সবচেয়ে বেশি ভালো লাগে? অনেকেরই ভালো লাগে। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, কাজী নজরুল ইসলাম আছেন, শঙ্খ ঘোষ আছেন, কবি আবুল হাসান আছেন, আরও অনেকেই আছেন। বাহ, অসাধারণ। আজকে কার কবিতা শুনবো? আজকে আমি কবি আবুল হাসানের একটি কবিতা পড়তে যাচ্ছি। শুনি আমরা। কবিতাটির নাম উচ্চারণগুলি শোকের। লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না, হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না। কতগুলি রাজহাঁস দেখি, নরম শরীর ভরা রাজহাঁস দেখি। কতগুলি মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখি না, শিশুটিকে কোথাও দেখি না। তবে কি বউটি রাজহাঁস? তবে কি শিশুটি আজ সবুজ মাঠে সূর্য, সবুজ আকাশ? অনেক রক্ত যুদ্ধ গেল, অনেক রক্ত গেল, শিমুল তুলোর মতো সোনার উপর ছড়ালো বাতাস। ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না, নরম নোলক পরা বোনটিকে আজ আর কোথাও দেখি না। কেবল পতাকা দেখি, কেবল উৎসব দেখি, স্বাধীনতা দেখি। তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা? তবে কি আমার বোন তিমিরের বেদিতে উৎসব? বাহ, আবুল হাসানের কবিতার মধ্যে একটা স্নিগ্ধতা, একটা অসম্ভব বেদনা এবং একটা জিজ্ঞাসা। সে জিজ্ঞাসা একটা অনন্ত জিজ্ঞাসা, এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে কবিতাটি অসাধারণ। আপনাকে অনেক ধন্যবাদ পিওনা আফরোজ। ধন্যবাদ স্টালিন ভাই, আমাকে এত চমৎকার একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, সমাজসেবী, একজন রন্ধনশিল্পী, নানা গুণে গুণান্বিত একজন মানুষ, ইশরাত জাহান লাকি। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আমরা জানি যে আপনি রন্ধনশিল্পী এবং উদ্যোক্তা, এই হিসাবে আপনার সমাজে বেশ সুনাম আছে। তো আমাদের দেশে একজন রন্ধনশিল্পীর, আমি মনে করি যে রন্ধনশিল্পী হতে গেলে কিংবা উদ্যোক্তা হতে গেলে তাকে কি করতে হবে? আমি উদ্যোক্তা হওয়ার আগে আমি যে একটা রন্ধন শিল্পী, সেই শিল্পটাকে ভালোবাসতে হবে। আর আমাকে একটা গোল টার্গেট করতে হবে যে আমি ওই লক্ষ্যটা পৌঁছাতে গেলে আমাকে কি কি দক্ষতা নিয়ে, দক্ষতার সাথে কাজ করতে হবে। সেই দক্ষতা অর্জন করার জন্য আমাকে একটা আত্মবিশ্বাসী মনোভাব সৃষ্টি করতে হবে। তো সেই দিকেই আমি সেই মনোবলটাকে নিয়েই এগোতে থাকবো। সততা তো থাকতেই হবে সাথে।
তো আমি মনে করি যে একটা উদ্যোক্তা হতে গেলে আমাকে সবার আগে সৎ থাকতে হবে, কাজের প্রতি সৎ থাকতে হবে এবং আত্মবিশ্বাসী থাকতে হবে। আমি যদি সততা আর আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারি যে আমি ওই কাজটা করব, আমি ওইটা পারবো, তো আমার মনে হয় আমি প্রতিটা উদ্যোক্তাই সফল হতে পারবে। এরকম কি হয় যে একজন উদ্যোক্তা অনেক টাকা পয়সা নিয়ে তাকে নামতে হবে, এই যে চিন্তা মাথার মধ্যে ঢোকে না, যে টাকা ছাড়া আমি তার উদ্যোক্তা হতে পারছি না? আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যতটুকু টাকা নিয়ে কাজ করব, আমি স্বল্প টাকা দিয়ে শুরু করলাম, সেটার প্রতি আমার একটা বিশ্বাস থাকতে হবে যে এইটুকুর মধ্যে আমি এতটুকু টার্গেট ফুলফিল করব, তারপর থেকে একটু 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 করে আগাতে হবে। আমাকে অনেক টাকা নিয়ে যে শুরু করতে হবে তা কিন্তু না। আচ্ছা, এরকম না যে আমার একটা টার্গেট পিপল থাকবে, আমার একটা সার্ভে থাকবে যে আমি কোন কোন জায়গায় আমার প্রোডাক্টটা দেবো, কাদেরকে আমি টার্গেট পিপল হিসেবে বিবেচনা করবো, কাদের কাছে পৌঁছে দেবো আমার মালামাল, এবং তাদের কাছ থেকে আমি কি সেবা দিয়ে কি আমি বেনিফিটটা পাবো, এরকম একটা পরিকল্পনা কি থাকতে হবে? অবশ্যই এরকম পরিকল্পনা থাকে। আপনাকে কমিউনিকেশন সবসময় রাখতে হবে যে আমি কোন সেক্টরে কাজ করব, কিভাবে আমাকে মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে, সেটার একটা আমাকে বের করতে হবে। যেমন আমি অনলাইন, যেহেতু আমি নিজেও একজন উদ্যোক্তা, আমি অনলাইন বেস আমার করে থাকি, অনলাইন বেসে সব কাজ করে থাকি। তো অনলাইনে আমাকে কিভাবে এটাকে প্রেজেন্ট করতে হবে সকলের কাছে, সেটার দিকে আমাকে অনেক মনোযোগী হতে হবে। একজন উদ্যোক্তা হিসেবে আপনার স্বপ্ন কি? আমার যে রন্ধন শিল্পটাকে আমি আসলে এটাকে সবার কাছে একটা শৌখিনতার পরিচয় দিতে চাই, যে রন্ধন শিল্পটা তো একটা শিল্প। এই শিল্পটা দেখেন আমাদের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে সেটা খেতেই হবে, বাঁচতে হবে। হ্যাঁ, বাচ্চাটা যাতে মানে সুস্বাস্থ্যকর হয়, পুষ্টিকর হয়, পুষ্টিহীনতা যাতে আমরা না ভুগি, সেই নিরাপত্তাটা আমাকে দিতে হবে। সেজন্য আমাকে সেই দিকে দৃষ্টি রেখে আমাকে এগোতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানের জন্য। মাঝে মাঝে এসে আপনি আপনার রন্ধন শিল্পের কথা বলবেন এবং অন্যরা কিভাবে এই উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে সে কথা আমরা শুনবো আপনার কাছে। আপনি অনেক ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবার যাব নিত্য পর্বে।
আমরা প্রত্যাশা করি আমাদের মাতৃভাষার মঙ্গল কল্যাণ, এবং মাতৃভাষা ছাড়া একটি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। নয় ঔপনিবেশিক শক্তি বারবার আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আমাদের 20 কোটি মানুষের এই দেশে আমরা আমাদের মাতৃভাষাকে, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা রক্ষা করতে চাই, এবং এর জন্য আমরা প্রাণ দিয়েছি অকাতরে। এবার জুলাই বিপ্লবে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানেরও মূল জায়গা ছিল গণতন্ত্রের, সেই অভ্যুত্থানের মূল জায়গা ছিল সাংস্কৃতিক স্বাধিকারের। প্রিয় দর্শক, আমরা সেই সাংস্কৃতিক উত্তরাধিকার বই নিয়ে যেতে চাই আরও সামনে। আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।